বিএনপির এই প্রতারণামূলক সিদ্ধান্তকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা স্বাধীনতার পতাকা হাতে ইসলাম এবং জাতিসত্তার হাজার বছরের গৌরবকে রক্ষা করার জন্য শাপলা চত্বরে ঐতিহাসিক গণজামায়াত সংগঠিত করেছিল। শুধুমাত্র ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড এটা শেখ হাসিনার মেট্রো রেল আর পদ্মা সেতুর মতো বুমেরাং হতে বাধ্য হবে। কোনো আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তেলের দাম বৃদ্ধি করা, গ্যাসের দাম বৃদ্ধি করা, বিদ্যুতের দাম বৃদ্ধি করা, এগুলো সব সেরে তারপরে এসেছেন বাজেট নিয়ে। সব দল যদি পিছপা হয়ে যায়, বাংলাদেশ খেলাফত মজলিস একা হলেও জনগণের গণভোটের রায় কার্যকর এই দাবি নিয়ে তারা জনগণের দুয়ারে দুয়ারে যাবে ইনশাআল্লাহ। আলেম সমাজ রক্ত দিয়েছে, ইসলামপন্থীরা জীবন দিয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের গৌরব মর্যাদা রক্ষা করার জন্য, জাতির ঐতিহ্য কৃষ্টি কালচারকে হেফাজত করার জন্য। রক্তের সাগর পাড়ি দিয়ে তারা এই দেশে বিপ্লবের একটি পাটাতন তৈরি করেছিল। সেই পাটাতনের উপর দাঁড়িয়ে অজস্রবার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা, মানুষের অধিকার, জনগণের অধিকার, মানুষের ভোটের অধিকার ছিন্নকার, মানুষের ভোটাধিকার ছিনতাইকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নরেন্দ্র মোদীকে লাল কার্ড প্রদর্শন করেছে। শেখ হাসিনা তার আমন্ত্রিত, তার প্রিয়, তার মনিব নরেন্দ্র মোদীর এই অপমান বরদাস্ত করতে পারে নাই। ক্ষিপ্ত হয়ে জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য সে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। হেফাজতে ইসলামের 19 জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে। 1.5 সহস্রাধিক আলেম ওলামাকে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর বিনা বিচারে তাদেরকে কারা নির্যাতন করেছে। আমরা নির্যাতন ভোগ করেছি, আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়েছি, কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার রক্তচক্ষুকে আমরা পরোয়া করি নাই। এভাবে 2013 সালের শাপলা চত্বরের রক্তস্নাত সেই ইতিহাস 2021 সালের হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের রক্তদান, প্রায় 3 বছর পর্যন্ত আমাদের নির্মম কারাবরণ, এই সকল বিপ্লবের পথ পাড়ি দিয়ে 2024 সালের রক্তঝরা জুলাই আসে। এদেশের ছাত্র জনতা জেগে উঠে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে তারা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দিল্লির গোলামির বিরুদ্ধে ইতিহাসের এক ঐতিহাসিক মহা জাগরণ তৈরি করে তারা। আর এই জাগরণ, ছাত্র জনতার জাগরণ, তারুণ্যের বিদ্রোহ, সত্যের মহাপ্লাবনকে রুখে দেওয়ার জন্য শেখ হাসিনার খুনি, তার হেলমেট বাহিনী, তার যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ, পুলিশ লীগ সহ গোটা রাষ্ট্রযন্ত্রকে বর্বর আওয়ামী জাহিলিয়াতের যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক ঘৃণ্য প্রয়াস চালায়। গুলি করে করে ঘরের মধ্যে পর্যন্ত মায়ের কোলের শিশু সন্তানকে হত্যা করে। রাজপথগুলো বাংলার দামাল সন্তানদের রক্তে রঞ্জিত হয়ে যায়। সহস্রাধিক তাজা প্রাণ লুটিয়ে পড়ে বাংলার রাজপথে। কিন্তু কোনোভাবেই
শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের শেষ রক্ষা হয় নাই। সর্বশেষ অবধি ৩৬শে জুলাই বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার পতাকা উড্ডীন হয়। বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার নতুন সূর্য উদ্ভাসিত হয়। বাংলাদেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিক গঠন করবার অভিপ্রায় নিয়ে ঐতিহাসিক ৫ই আগস্ট ৩৬শে বিপ্লব বিজয় উদযাপন করে। গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় থেকে সংসদ ভবন পর্যন্ত দেশপ্রেমিক জনতার দখলে চলে আসে। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ কাপুরুষতা প্রদর্শন করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ছিল ইতিহাস। ফ্যাসিবাদী আমলে নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা দেশের মানুষ শুনেছে, সেটা হলো উন্নয়নের গণতন্ত্র। দেশের মানুষের ইচ্ছা অভিপ্রায়কে বুলেটের মাধ্যমে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশের মানুষের ন্যূনতম বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ মন খুলে নিজের কথাটুকু বলবে, নিজের আদর্শের প্রতি সমর্থন ব্যক্ত করবে, নিজের পছন্দের দল অথবা ব্যক্তির প্রতি সমর্থন ব্যক্ত করবে, সেই অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। সেই অন্ধকার যুগ থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে ৩৬শে জুলাই ২০২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই ৩৬শে জুলাই ২৪-এর বিপ্লব একদিনে হয়নি, এক মাসে হয়নি, এক বছরে হয়নি, বরং এক যুগ ধরে তিল তিল করে লড়াই এবং সংগ্রাম আর সাধনার মধ্য দিয়ে ৩৬শে জুলাই ২৪-এর জুলাই অভ্যুত্থান বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ২৪-এর জুলাইয়ের ভিত রচিত হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরে, যখন শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, যখন শাহবাগের নাস্তিক্যবাদী উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছিল, তখনই হাটহাজারীর মসনদ থেকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী, কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলার তৌহিদি জনতাকে নিয়ে সজাগ হয়েছিল ইসলামকে রক্ষা করার জন্য, দেশের মানুষের ধর্মীয় অনুভূতির সম্মান রক্ষা করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা জানি ২০১৩ সালের শাহবাগের নাস্তিক্য মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে অবমূল্যায়ন করা হয়েছিল, অমর্যাদা করা হয়েছিল। বাংলাদেশে প্যারালাল দুটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের পাশাপাশি ইমরান এইচ সরকারের নির্দেশনায় বাংলাদেশের সচিবালয় থেকে সংসদ ভবন পর্যন্ত তারা তার গোলামি করত। বাংলাদেশের লক্ষ মানুষের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকাকে অর্ধনমিত করা হতো ইমরান এইচ সরকারের নির্দেশনায়। বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হওয়ার পথে, এদেশের মানুষের ধর্মীয় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য যখন ভুলুণ্ঠিত হওয়ার পথে, বাংলাদেশের মুসলিম জাতিসত্তার সভ্যতা সংস্কৃতি যখন হিন্দুয়ানি সংস্কৃতির করাল গ্রাসে হারিয়ে যেতে বসেছিল, ঠিক তখন এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা স্বাধীনতার পতাকা হাতে ইসলাম এবং জাতিসত্তার হাজার বছরের গৌরবকে রক্ষা করার জন্য শাপলা চত্বরে ঐতিহাসিক গণজামায়াত সংগঠিত করেছিল। সেই শাপলা চত্বরে রাতের অন্ধকারে
ইলেকট্রিসিটির আলো বন্ধ করে দিয়ে এক ঘোর অমানিসা এবং ঘন অন্ধকার সৃষ্টি করে নির্মম কায়দায় পাখির মতো গুলি করে দেশপ্রেমিক ইসলামী জনতাকে নির্মম ভাবে হত্যা করেছিল শেখ হাসিনা সরকার। আলেম সমাজ রক্ত দিয়েছে, ইসলামপন্থীরা জীবন দিয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের গৌরব মর্যাদা রক্ষা করার জন্য, জাতির ঐতিহ্য কৃষ্টি কালচারকে হেফাজত করার জন্য রক্তের সাগর পাড়ি দিয়ে তারা এই দেশে বিপ্লবের একটি পাটাতন তৈরি করেছিল। সেই পাটাতনের উপর দাঁড়িয়ে অজস্রবার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। ঐতিহাসিক 5ই আগস্ট 36 বিপ্লব বিজয় উদযাপন করে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় থেকে সংসদ ভবন পর্যন্ত দেশপ্রেমিক জনতার দখলে চলে আসে। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ কাপুরুষতা প্রদর্শন করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ছিল ইতিহাস। এরপরে 2024 সালের 5ই আগস্টের পর 8ই আগস্ট নতুন সরকার ক্ষমতায় বসে, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়। 2 বছর এই সরকারের তত্ত্বাবধানে অনেক কাঠখড় পোড়ানো হয়। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে এনে আগামীর এক নতুন বন্দোবস্তের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রয়াস শুরু হয়। ঐকমত্য কমিশন গঠিত হয়। ঐকমত্য কমিশনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা মাসের পর মাস সেখানে আলোচনা করে একটি নতুন বন্দোবস্ত, বাংলাদেশের জন্য একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা উপহার দেওয়ার জন্য তারা কাজ করে। তাদের সকলের সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে রচিত হয় ঐতিহাসিক জুলাই সনদ। সকল দলগুলো সেই জুলাই সনদে স্বাক্ষর করে। দুর্ভাগ্যজনকভাবে সেই জুলাই সনদ যখন স্বাক্ষরিত হয়, সেই স্বাক্ষরের আগেই ইতিহাসের এক নির্মম দুঃখজনক অধ্যায় রচিত হয়। বর্তমান সংসদে সরকার দলের মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব একটি ভাষা প্রয়োগ করেছেন যেটি ব্যাপক আলোচিত হয়েছে, অন্তহীন প্রতারণার দলিল। সত্যিকার অর্থেই অন্তহীন এক প্রতারণা হয়েছিল। সেই অন্তহীন প্রতারণা হয়েছিল জুলাই সনদ স্বাক্ষরের আগ মুহূর্তে, যখন জুলাই সনদ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সবগুলো রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়। সমস্ত রাজনৈতিক দলগুলো সেই জুলাই সনদ পাঠ করে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একত্রিত হয় স্বাক্ষর করার জন্য। আর সবগুলো দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ তারা অন্তহীন এক প্রতারণার খেলায় মেতে উঠে। সেই অন্তহীন প্রতারণার ছিল এই, সকলের অজান্তে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশ তারা নতুন একটি ধারা সেখানে সংযুক্ত করে দেয় নোট হিসাবে। সেটি হলো, যার যা ঐক্যমত হোক না কেন, কিন্তু নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা নিজ দলের দ্বিমত অনুযায়ী নোট অফ ডিসেন্টের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতির কাছ থেকে সমর্থন নিয়ে সেই আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে।
এই রকম একটি ধারা সেখানে সংযুক্ত করা হয়। এই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। এই ধারার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানতো না, জুলাই যোদ্ধারা জানতো না। এই ধারার কথা বাংলাদেশ জামাতে ইসলামী জানতো না। এই ধারার কথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতো না। এই ধারার কথা জমিয়ত উলামা ইসলামও আমাদের জানা মতে জানতো না। এই ধারার কথা আর কোন দল, কোন সংগঠন জানতো না। শুধুমাত্র বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশের প্রতারণার মধ্য দিয়ে এই ধারা সংযুক্ত হয়েছে জুলাই সনদের মধ্যে। কাজে আজ আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তহীন প্রতারণার কথা সেদিনই প্রতিফলিত হয়েছিল যেদিন পর্দার অন্তরালে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল অসাধু পন্থা অবলম্বন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই জাতীয় একটি অনৈতিক ঐক্যমত্য পোষণ করে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে যেদিন তারা বোকা বানিয়েছিল, সেদিনই প্রতারণার দলিল তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক টালবাহানা চলছে, তখন আমরা রাজপথে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমরা রাজপথে আন্দোলন করলাম। এই জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, এই সবগুলো দল পরবর্তীতে এখানে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যার যার জায়গা থেকে তারা দাবি তুলল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই গণদাবির মুখে শেষ পর্যন্ত বিএনপি দল রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যস্থতায় সকলের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়নের একটা রোডম্যাপ, একটা প্রক্রিয়া তৈরি করা হোক। সকলের আলোচনার মাধ্যমে সেখানে বিএনপি ছিল, এনসিপি ছিল, জামাতে ইসলামী ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। সকলে মিলেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হলো। কি রূপরেখা? রূপরেখা হলো যে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে। এই ব্যাপারে সকলে একমত হলো। সাংবিধানিক সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হলো। সকলের সম্মতির ভিত্তিতে প্রক্রিয়া নির্ধারণ হলো, গণভোট হবে। সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংস্কার পরিষদ গঠিত হবে। তারা সাংবিধানিক সংস্কার পরিষদ, তারা পরিষদে বসে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানকে তারা সংস্কার করবে। এই ছিল কথা। আমরা তখন দাবি করলাম, ঠিক আছে, এই গণভোটটা আগে অনুষ্ঠিত হোক, সংসদ নির্বাচন পরে অনুষ্ঠিত হোক। বিএনপি এবং তার সমমনা দলগুলো বলল যে না, একসাথেই একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে। আমরা তখন আশঙ্কা করেছিলাম বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা এই গণভোটের রায় কার্যকর করাটাকে, তারা সংবিধান সংস্কার করার এই অঙ্গীকার বাস্তবায়ন করবে না। তাদের দ্বারা অঙ্গীকার ভঙ্গ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। শেষ পর্যন্ত বিএনপির অনড় অবস্থানের কারণে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ দেখেছে, জেনেছে। সেই গণভোটকে সামনে রেখে
প্রথম বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে তারা গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে। সে মতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রতিটি সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক চ্যানেলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হয় এবং তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা শুরু করে। এদিকে আমরা 11 দল রাজপথে গণভোটে হায়ের পক্ষে তুমুল আওয়াজ উত্তোলন করি এবং গোটা দেশের মানুষ তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে। এমনকি বিএনপির অধিকাংশ মাঠের রাজনৈতিক নেতা কর্মীরা যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল, যারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 15 বছর পর্যন্ত যারা নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, সেই বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা পর্যন্ত গণভোটের পক্ষে, হায়ের পক্ষে তারা। বিএনপি যখন দেখলো এভাবে যদি আমরা ন্যায়ের পক্ষে নেমে যাই আম সালা দুটোই হারিয়ে যেতে পারে, তখন তারা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ঘোষণা দিলেন গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন। যেভাবেই হোক, যে কারণেই হোক, যে উদ্দেশ্যেই হোক, আমরা জনাব তারেক রহমানের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার এই আহ্বানকে ইতিবাচক হিসেবেই বিবেচনা করতে চাই এবং 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ ঐতিহাসিক ম্যান্ডেট দিল। প্রায় 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে মতামত দিল। শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আর বিএনপির যারা সার্কুলার অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল, তারা একটা অংশ না বাক্সে ভোট দিল এবং বিপুল ব্যবধানে 70% ভার্সাস 30% গণভোটে বিজয় লাভ করলো। সংসদ নির্বাচনে বিএনপি এবং তার মিত্র শক্তি মিলে 50% ভোট পেল আর গণভোটের বাক্স 70% ভোট পেয়ে বিজয়ী হলো। সংসদে যাওয়ার পর, সংসদের শপথ গ্রহণ করার পর, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েই বিএনপি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করলো। তাদের সেই অন্তহীন প্রতারণার অনৈতিক চুক্তিকে সামনে এনে তারা সংস্কার বাস্তবায়নের পথ থেকে সরে দাঁড়াবার অপচেষ্টা শুরু করলো এবং বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য বলতে হয় 70% মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে তাদের সরকার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমি শুধু আপনাদেরকে এই কথাটুকু বলতে চাই, এই যে সংবিধান সংস্কার করার যে দাবি বিএনপি 31 দফা আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, আপনারা জানেন। সেই ইশতেহারের প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার। বছরের পর বছর সংস্কারের কথা বললেন, ঐক্যমত্য কমিশনের সংস্কারের বিষয়ে একমত হলেন। জুলাই বিপ্লবীরা তারা কিন্তু গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরি করার পক্ষে তারা তাদের দাবি উত্থাপন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জুলাই যোদ্ধা এনসিপি তারাও তাদের দাবির জায়গা থেকে নিচে নেমে এসেছে। সংবিধান পুনর্লিখিত করার দাবি তারা ত্যাগ করে সংবিধান সংস্কার করার প্রস্তাবে তারা সম্মত হলো। এনসিপি তারা গণপরিষদ গঠনের জায়গা থেকে নিচে নেমে এসে সংবিধান সংস্কার পরিষদে একমত হলো।
আমরা সকলকে বললাম যে মিনিমাম একটা জায়গায় একমত হই। বিএনপিও তখন তাদের সংবিধান সংশোধন করার প্রস্তাব থেকে উপরে উঠে সংবিধান সংস্কার করার জন্য সংস্কার পরিষদ গঠনের বিষয়ে একমত হলো। এইভাবে একমত হওয়ার সালিশ সম্পন্ন হয়ে গেল। সালিশে বিচার হলো, তালগাছ তোমার অর্ধেক আমাদের অর্ধেক। এটাই তো সালিশ হলো। আমরাও ছাড় দিলাম, তোমরাও ছাড় দিলা, তোমরাও বিচার মেনে নিলা, আমরাও বিচার মেনে নিলাম। গণভোট হবে এবং সেইভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, এটাই তো ছিল কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য লজ্জাজনক ইতিহাস। জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সেদিন সালিশ মেনে নিয়েছিলাম, আসলে আমাদের সালিশ আমরা মনে মনে মানি নাই, আমরা শুধু মেনেছিলাম যাতে কোনোভাবে ভোটটা দিয়ে ক্ষমতায় যেতে পারি। এই জন্য আমি জানি না কিভাবে জনাব তারেক রহমান সাহেবের পাশের চেয়ারে বসে এই ধরনের মুনাফিকির আত্মস্বীকৃতি ঘোষণা জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিএনপি দলীয় সাংসদ দিতে পারলেন। এটা শুনে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে। আমরা বলতে চাই, আমরা এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের নিজস্ব এবং দলীয় এজেন্ডা এটা। যদি আর কেউ না থাকে, সব দল যদি পিছপা হয়ে যায়, বাংলাদেশ খেলাফত মজলিস একা হলেও জনগণের গণভোটের রায় কার্যকর এই দাবি নিয়ে তারা জনগণের দুয়ারে দুয়ারে যাবে ইনশাআল্লাহ। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই জুলাই সনদের স্পিরিট যদি আজকে আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে আবার নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। আবার বাংলাদেশকে দিল্লির গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হবে। রক্ত দিয়ে যেভাবে আমরা দিল্লির গোলামীর শাসন ব্যবস্থাকে উৎখাত করেছি, জীবন দিয়ে দিল্লির কেনা গোলামকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি, নতুন করে আমার স্বাধীন সার্বভৌম বাংলার মাটিকে দিল্লির করতলগত হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাটা ভালো করে বুঝবেন আপনারা। এই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে যেই সকল সিদ্ধান্তগুলো হয়েছিল, বিশেষ করে ফ্যাসিবাদ দমন করার জন্য, এবং সকল ক্ষমতা যেন এক প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত না থাকে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা স্বাধীন একটি নিয়োগ কমিশন গঠন করে সেখানে যাবে। এইভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেন দেশের নির্বাহী কার্যক্রমের দিকে মনোযোগী হতে পারেন, আর রাষ্ট্রের স্থায়ী যেই কাঠামো গঠন হয় সেটা যেন দলীয়করণ না হয়, রাষ্ট্রের পুলিশ যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, পাবলিক সার্ভিসে যারা চাকরি করেন সেই প্রশাসনিক লোকেরা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত না হয়। এটার জন্যই জুলাই সনদে গুরুত্বপূর্ণ ধারাগুলো সংযুক্ত করা হয়েছিল। আমি আজ বাংলাদেশের এই প্রাণ কেন্দ্র এই পল্টন এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চান? আপনারা কি চান বাংলাদেশের মানুষ নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক? এটা কি আপনারা চান? আপনারা কি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন দলীয় বাহিনীতে পরিণত না হোক?
আপনারা যদি চান প্রধান বিচারপতি আগের মতো কোন দলের অন্ধ আনুগত্য না করুক, এটা কি চান? আপনারা যদি চান পুলিশ বাহিনী বিগত দিনের শেখ হাসিনার পুলিশ লীগে পরিণত না হোক, আপনারা যদি চান বাংলাদেশের প্রশাসনিক ক্যাডার, এই প্রশাসনিক কর্মকর্তারা তারা বিগত দিনে শেখ হাসিনার মতো পাঁচটা গোলাম না হোক, এটা যদি আপনারা চান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে আমাদেরকে। আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের যৌক্তিক বক্তব্য নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে যাব ইনশাআল্লাহ। এদেশের মানুষকে বোঝাবো, বলবো যে তোমাদের গণভোটের রায় কিভাবে অপমান করা হয়েছে। তাদেরকে বলবো তোমাদের 70% মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে তোমাদের সরকার। আমরা বলবো, আমরা যা বলবো প্রকাশ্যে বলবো, আমরা মনের মধ্যে প্রতারণা রেখে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করব না ইনশাআল্লাহ। সেই সাথে আজ আপনারা নির্বাচিত হয়ে জনগণের মুক্তির বদলে বিভিন্ন উপায়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধি করে বাজেটের আগেই কোনো আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তেলের দাম বৃদ্ধি করা, গ্যাসের দাম বৃদ্ধি করা, বিদ্যুতের দাম বৃদ্ধি করা, এগুলো সব সেরে তারপরে এসেছেন বাজেট নিয়ে। এটাও জনগণের সঙ্গে, দেশের মানুষের সাথে, এমনকি জাতীয় সংসদের সাথে এক ধরনের প্রতারণা। আমরা বিরোধী দলের জায়গা থেকে সরকারের কাছে স্পষ্ট আহ্বান জানাতে চাই, বিগত দিনের শেখ হাসিনা মার্কা উন্নয়নের গণতন্ত্রের সেই বুলি এদেশের মানুষকে আর নতুন করে শোনাবার চেষ্টা করবেন না। উন্নয়ন করা এটা হলো সরকারের রুটিন মাফিক কাজ, আর দেশের জনগণের সম্মান রক্ষা করা, দেশের মানুষের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া, দেশের মানুষের শুধুমাত্র ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমেই মানুষের প্রকৃত সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধার হবে না। সর্বপ্রথম বাংলাদেশের মানুষের কাছে তাদের ভোটাধিকারের হক, তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং যেই বৈষম্যের দাবি নিয়ে, যেই বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়বার অভিপ্রায় নিয়ে যে বিপ্লব হয়েছিল, 1.5 সহস্রাধিক তাজা প্রাণ রক্ত দিয়েছিল, বিএনপির শত শত নেতা কর্মীরা জীবন দিয়েছে, সেই সকল বীর শহীদানদের আত্মার প্রতি যদি সম্মান প্রদর্শন করতে চান, তাহলে বৈষম্য বিলোপ করেন, ফ্যাসিবাদ ফিরে আসবার রাস্তা রুদ্ধ করেন। আজ আমরা বলছি এ কথাগুলো আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে, সমালোচনা করছি। আমাদের সমালোচনাগুলো সইবার মতো আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। সরকারে বসেছেন, এত অধৈর্য হয়ে গেলে ক্ষমতার মসনদ সামাল দিতে পারবেন না। ক্ষমতার মসনদ সামাল দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, এদেশের মানুষকে তাদের উন্নয়নের অধিকার যেভাবে বুঝিয়ে দিতে হবে, এদেশের মানুষের কাছে তাদের সম্মান, মর্যাদা এবং আত্মমর্যাদার গৌরব তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা যদি করতে না পারেন, তাহলে বড় বড় মেট্রো রেল করে আর বড় বড় পদ্মা ব্রিজ করে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে টিকতে পারে না। শেখ হাসিনা মেট্রো রেল ধরে কান্নাকাটি করত, জনগণের লাশের প্রতি তার মায়া ছিল না। শেখ হাসিনা সে পদ্মা সেতু আর বিশাল বিশাল সড়কের জন্য কান্নাকাটি করত, এদেশের রক্ত ঝরা লাশগুলো দেখে তার হৃদয় কেঁদে উঠত না। সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ
জনগণের অর্থনৈতিক উন্নতির জন্য ইতিবাচক ভূমিকাগুলো পালন করে যান। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জনগণকে সম্মান এবং মর্যাদা দিতে না জানবেন, না পারবেন, শুধুমাত্র ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড, এটা শেখ হাসিনার মেট্রো রেল আর পদ্মা সেতুর মতো বুমেরাং হতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আজ পল্টন জোনের এই ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে ঘোষণাকৃত দেশব্যাপী নাগরিক সমাবেশ পালনের কর্মসূচির সূচনা করলো। আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে যাব, প্রতিটি নাগরিকের কাছে কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো, জনগণের অধিকারের কথা বলে বলে তাদেরকে আমরা সোচ্চার করব, সজাগ করব। আমরা বিএনপির এই প্রতারণামূলক সিদ্ধান্তকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের অধৈর্য নাই, আমরা সরকারের পতন ঘটাবার জন্য অস্থির হয়ে পড়ি নাই। আমরা চাই সরকার 5 বছর টিকে থাকুক, তবে সরকারকে আমরা এমন জায়গায় আনতে চাই যেন সরকার বুঝতে পারে দেশের মানুষের ম্যান্ডেট বাস্তবায়ন করা ছাড়া সরকার টিকে থাকতে পারবে না। এটাই আমাদের উদ্দেশ্য, আর কিছু না। আমাদের উদ্দেশ্য জনগণের কাছে এই প্রতারণার কথাগুলো তুলে ধরা। আমাদের উদ্দেশ্য জনগণের কাছে তাদের গণরায়ের মর্যাদার কথা তুলে ধরা। আমাদের উদ্দেশ্য জুলাই সনদ বাস্তবায়িত হলে এদেশের মানুষ কিভাবে ফ্যাসিবাদ থেকে এবং বৈষম্য থেকে মুক্তি পাবে সেই কথাগুলো মানুষকে বুঝিয়ে এভাবে ইনশাআল্লাহ আমরা একটি ঐতিহাসিক গণবিপ্লব এবং গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো আপনারা? আপনারা যার যার মতো করে নিজের ঘরে, পাড়া প্রতিবেশীদের কাছে, গোটা বাংলাদেশের মানুষের কাছে আওয়াজ পৌঁছে দিন। গণভোটের গণরায় কার্যকর করতে হবে ইনশাআল্লাহ।